লোকজনের মধ্যে মার্ক্সবাদ নিয়ে বিভ্রান্তির কোনো শেষ নেই। কেউ কেউ মার্ক্সবাদকে আমাদের অতীতের শাসক দলের সাথে সমার্থক বানিয়ে বসে আছেন, আবার কেউ কেউ সেটাকে ধর্মমত বানিয়ে ফেলেছেন। স্বয়ং মার্ক্স একবার তার কিছু সহকর্মীর কাজকর্মে তিতি বিরক্ত হয়ে গিয়ে বলেছিলেন যে এই যদি মার্ক্সবাদ হয় তাহলে তিনি মার্ক্সবাদী নন। এছাড়া আবার রয়েছে উদ্ভট কিছু প্রচার, যেমন মার্ক্সবাদের আজ আর কোনো প্রাসঙ্গিকতা নেই, এটা একটা বিদেশি চিন্তা যেটা দেশের মাটিতে প্রযোজ্য নয়, ইত্যাদি ইত্যাদি। আসলে এই ধরনের বিভিন্ন গল্প দিয়ে শাসকরা চেষ্টা করে যে মার্ক্সবাদ থেকে জনতাকে যতটা সম্ভব দূরে রাখা যায়। তাই মার্ক্সবাদ কি, এটা সামান্য দুই শব্দের প্রশ্ন মনে হলেও সহজ ভাষায় এর উত্তর দিতে গিয়ে কিন্তু অনেক মার্ক্সবাদীকেও হোঁচট খেতে হয়। এইসবের একটা বড় কারণ হলো মার্ক্সবাদ নিয়ে পর্যাপ্ত চর্চার অভাব, আর সেই অভাবকেই পূরণ করার একটা চেষ্টা আমরা করব। সকলকে নমস্কার। মার্ক্সবাদের সহজ পাঠ সিরিজে সকলকে স্বাগত। আসুন প্রথম পর্বে আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করি মার্ক্সবাদ ব্যাপারটা ঠিক কী। খুব সংক্ষেপে বললে মার্ক্সবাদ হলো একটা সর্বাঙ্গীন বিশ্ব দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত যা ঘটতে দেখছি সেটাকে বিশ্লেষণ করার, ব্যাখ্যা করার একটা পদ্ধতি। তবে এখানেই শেষ নয়। যেমনটা মার্ক্স নিজেই বলেছেন, দার্শনিকরা পৃথিবীকে নানাভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু কথাটা হলো তাকে পরিবর্তিত করা। তাই মার্ক্সবাদ শুধু ব্যাখ্যাতে থেমে থাকে না। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ছাড়পত্র কবিতার এই লাইনগুলোতে কবি সুকান্ত যে অঙ্গীকারের কথা বলেছিলেন তা আসলে মার্ক্সবাদেরই অঙ্গীকার। পৃথিবীকে পরিবর্তনের মধ্য দিয়ে মার্ক্সবাদ এমন এক সমাজের স্বপ্ন দেখায় যেখানে মানুষে মানুষে থাকবে না কোনো অসাম্য। সেই সমাজকেই বলা হয় কমিউনিস্ট সমাজ বা সাম্যবাদী সমাজ। কিন্তু আপনি ভাবতেই পারেন, এমনটা কি আবার কখনো হতে পারে নাকি? মানুষের মধ্যে কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ বোকা, কেউ চালাক, কেউ দুর্বল, কেউ সবল, এ তো প্রকৃতির নিয়ম। সমান বললেই কি আর সমান করে দেওয়া যায় নাকি? আসলে কমিউনিজম কিন্তু মোটেও এই ধরনের সাম্যের কথা বলে না। প্রাকৃতিক অসাম্য নয়, কমিউনিজম সামাজিক অসাম্য দূর করার কথা বলে, যার সৃষ্টিকর্তা প্রকৃতি নয়, মানুষ নিজেই। যখন মার্কস এবং এঙ্গেলস প্রথম কমিউনিজমের তত্ত্বকে সামনে এনেছিলেন এবং তার প্রচার করেছিলেন, সেই সময় এঙ্গেলস 1847 সালে একটি পুস্তিকার খসড়া তৈরি করেন, যার নাম ছিল প্রিন্সিপালস অফ কমিউনিজম বা কমিউনিজমের মূলনীতি। এখানে তিনি এক লাইনে কমিউনিজমকে ব্যাখ্যা করে বলেন, শোষিত জনগণের মুক্তির জন্য অবশ্য প্রয়োজনীয় একটা শিক্ষা হলো কমিউনিজম। আর মার্কস এবং এঙ্গেলস এই শিক্ষা প্রদানের যে পদ্ধতি তৈরি করেছিলেন সেটাই হলো মার্ক্সবাদ। কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, সামাজিক অসাম্যকে দূর করার জন্য মার্ক্সবাদ, কমিউনিজম এইসবের কথা আসছে কেন? আমাদের সংবিধানের চোখে আমরা তো সকলেই সমান, আইন তো আমাদের সকলকেই সমান সুযোগ দেয়, সেগুলো কি যথেষ্ট নয়? বাস্তব কিন্তু বড়ই কঠিন। আমরা যে খাবার খেয়ে বেঁচে থাকি, যে পোশাক পরে লজ্জা নিবারণ করি, যে ছাদের নিচে নিরাপদ রাত কাটাই, সেগুলো যারা উৎপাদন, প্রস্তুত বা নির্মাণ করেন, সেই শ্রমিক কৃষকরা কি পর্যাপ্ত অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান পান? আমরা কি সত্যিই সমান? ফুটপাতের ফেরিওয়ালা আর শপিং মলের মালিক, আইন কি সত্যিই এদের দুজনকে সমান সুযোগ দেয়? উত্তরগুলো কিন্তু আমরা সকলেই জানি। বৈষম্য ভরা এই সমাজে সংবিধানের সমান অধিকার, আইনের সমান সুযোগ ইত্যাদি সব কিছুই গালভরা কথা হয়ে থেকে যায়। অবস্থার ফেরে এই সবগুলোই অসমান হয়ে দাঁড়ায়। অনেকে সেটাকে বলেন ভাগ্যের ফের। কিন্তু মার্ক্সবাদীরা বলেন যে না, ভাগ্য নয়, বরং সব সামাজিক অসাম্যের মূলে শেষ পর্যন্ত রয়েছে শোষণ। মুষ্টিমেয় কিছু মানুষের হাতে বহু মানুষের শোষণ। উঁচু নিচু, গরিব বড়লোক, অভাব প্রাচুর্য, দারিদ্র্য ঐশ্বর্য, এই সমস্তই হলো কোনো না কোনো রকম শোষণের ফল। আর এই শোষণেরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে মার্ক্সবাদ। আমরা শুরুতে মার্ক্সবাদী বিশ্ব দৃষ্টিভঙ্গির কথা বলার সময় সর্বাঙ্গীন বলে একটা শব্দ ব্যবহার করেছিলাম। কিন্তু কেন? আসলে মার্ক্সবাদ একাধারে একটা দর্শন, একটা অর্থনীতি, একটা রাজনীতি, একটা সমাজতত্ত্ব, এক কথায় বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড়িয়ে গড়ে ওঠা একটা স্বয়ংসম্পূর্ণ কাঠামো। লেনিন বেশ সুন্দর করে বলেছিলেন,
শতকে মানুষের হাতে যে সমস্ত দারুণ সৃষ্টিগুলো হয়েছিল, যেমন জার্মান দর্শন, ইংলিশ রাজনৈতিক অর্থনীতি এবং ফরাসি সমাজতন্ত্র, সেগুলোরই বৈধ উত্তরাধিকার হলো এই মার্ক্সবাদ। 1913 সালে লেখা দ্য 3 সোর্সেস অ্যান্ড 3 কম্পোনেন্ট পার্টস অফ মার্কসিজম নামে বিখ্যাত লেখাটায় লেনিন এই 3টে বিষয়কে সংক্ষেপে ব্যাখ্যা করেন। আর এই 3টি উপাদানের উপর ভিত্তি করেই মার্ক্সবাদ একটা পদ্ধতি হিসাবে আত্মপ্রকাশ করে। শোষণমূলক ব্যবস্থাকে ভেঙে কিভাবে সমাজ পরিবর্তন সম্ভব তার পদ্ধতি। এই 3টে বিষয়কে নিয়ে আলাদা আলাদাভাবে বিশদে আমরা আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে। তবে তার আগে আসুন বুঝে নিই মার্ক্সবাদ কি নয়। দুর্ভাগ্যের বিষয় হলো অনেকেই মার্ক্সবাদের সারমর্মকে বুঝতে না চেয়ে সেটাকে প্রায় ধর্মমতে পরিণত করার চেষ্টা করেন। তাঁরা ভুলে যান মার্ক্সবাদ শুধু মার্ক্সের বা শুধু মার্ক্স এঙ্গেলসের অবদান নয়, কারণ এটা একটা বিজ্ঞান, কোনো মহাগুরুর কথামৃত নয়। আর বিজ্ঞানে প্রতিদিন অগ্রগতি ঘটে, উন্নতি ঘটে। তাই মার্ক্স যা বলেছেন বা লিখেছেন সেটাকে শাস্ত্রের মতো আঁকড়ে ধরতে যাওয়াটা আর যাই হোক মার্ক্সবাদ সম্মত নয়। যারা মার্ক্সবাদের এই অন্তর্নিহিত সারমর্মটা উপলব্ধি করেছেন তারা দুটো জিনিস ভালোভাবে বুঝেছেন। প্রথম, যে এটা কোনো শাশ্বত বা সনাতন তত্ত্ব নয়। আর দ্বিতীয়, শুধু তাত্ত্বিক কচকচানি নয়, বরং বাস্তবের মাটিতে প্রয়োগ করে তত্ত্বের কার্যকারিতাটা প্রমাণ করার একটা দায়বদ্ধতাও এখানে আছে। রাশিয়া হোক বা চীন, বাস্তব পরীক্ষা নিরীক্ষার সাথে মার্ক্সবাদী তত্ত্ব এইভাবেই বিকশিত হয়েছে, সেই সব দেশের নিজস্ব চরিত্র অনুযায়ী। প্রয়োগের ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়েই মার্ক্সবাদী তত্ত্ব বিকশিত হয়, যেমনভাবে বিকশিত হয় বিজ্ঞান। আবার ভুল শোধরানোর নামে মার্ক্সবাদ থেকে তার বৈপ্লবিক সত্তাকে ছেঁটে ফেলার চেষ্টাও হয়েছে, রাশিয়াতেও হয়েছে, চীনেও হয়েছে। তাই মার্ক্সবাদকে বিকশিত করার পাশাপাশি এটাও লক্ষ্য নজর করা প্রয়োজন যে মার্ক্সবাদের বৈপ্লবিক সত্তাটা অটুট থাকছে কিনা। কিন্তু সেটা বোঝা যাবে কিভাবে? এখানেও মুখে বিপ্লবীয়ানা দেখানোর বদলে গুরুত্ব পায় প্রয়োগ। প্রয়োগের সার্থকতাই প্রমাণ করে দেবে মার্ক্সবাদের বৈপ্লবিক সত্তাটা অটুট আছে কিনা, অর্থাৎ শোষণ থেকে মুক্তির লক্ষ্যে, কমিউনিজম বা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ এগিয়ে যাচ্ছে কিনা। মোটামুটি এই হলো মার্ক্সবাদের একটা সংক্ষিপ্ত নির্যাস। আগামী পর্বে আমরা মার্ক্স এবং এঙ্গেলসের জীবন সম্বন্ধে সংক্ষেপে জানার চেষ্টা করব এবং তারও আগে বোঝার চেষ্টা করব যে ঠিক কোন আর্থসামাজিক প্রেক্ষাপটে মার্ক্সবাদের আবির্ভাব ঘটছে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।